আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা রেখে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা কি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার এখান থেকে কিন্তু নিয়মিত বাংলাদেশে প্রতিটি জবের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। বিশেষ করে প্রতিটি বিসিএসে মৌলিক অধিকার এর অনুচ্ছেদগুলো থেকে নিয়মিত প্রশ্ন এসে থাকে। আমরা আজকে জানবো বাংলাদেশের সংবিধানে কি কি মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার কাকে বলা হয়, মৌলিক অধিকার রক্ষকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা আলোচনাটা দেখব মৌলিক অধিকারটা কি। মৌলিক অধিকার আর আরেকটা বিষয় হচ্ছে, এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে জবজেন এর পক্ষ থেকে। জবজেন এটা আমার নিজের ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান, এটা জবজেন। আপনারা এই পেজের সাথে যুক্ত থাকবেন, নিয়মিত ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি মৌলিক অধিকার বিষয়টা কি। মৌলিক অধিকার, মৌলিক অধিকারের ইংরেজিটা কি? ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস বাংলাটা হচ্ছে মৌলিক অধিকার, ইংরেজিটা কি? ফান্ডামেন্টাল রাইটস। আমরা যদি মানবাধিকার বলি, মানবাধিকারের ইংরেজিটা হচ্ছে হিউম্যান রাইটস, আর মৌলিক অধিকারের ইংরেজিটা ফান্ডামেন্টাল রাইটস। এখন মৌলিক অধিকার এবং মানবাধিকার এই দুইটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি। মৌলিক অধিকার আর মানবাধিকার কাকে বলা হয়? মানবাধিকার হচ্ছে বিশ্বের সকল দেশের সকল মানুষ যে অধিকারগুলো মানুষ হিসেবে দাবি করতে পারে, সেটাকে বলা হয় মানবাধিকার। বিশ্বের, আবারও বলছি, বিশ্বের সকল দেশের সকল মানুষ যে অধিকারগুলো মানুষ হিসেবে দাবি করতে পারে, সেটাকে বলা হয় মানবাধিকার। এই মানবাধিকারের কিন্তু কোনো পার্থক্য নেই। বাংলাদেশে যেটা মানবাধিকার সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেও সেটা মানবাধিকার, আবার এই আফ্রিকার কান্ট্রিগুলোতেও সে একই মানবাধিকার। এই কারণে মানবাধিকারকে বলা হয় সার্বজনীন মানবাধিকার। বাট মৌলিক অধিকারের পার্থক্য আছে। বাংলাদেশে যেটা মৌলিক অধিকার সেটা আমেরিকাতে নাও হতে পারে, আবার আমেরিকাতে যেটা মৌলিক অধিকার সেটা আমাদের বাংলাদেশে নাও হতে পারে। আবার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে যেটা মৌলিক অধিকার সেটা আমাদের বাংলাদেশে নাও হতে পারে। আর এই মৌলিক অধিকার কাকে বলা হয়, আমাদের আলোচনার বিষয়টা আজকে সেইটা। মৌলিক অধিকার বলতে এমন কতগুলো অধিকারকে বোঝায় যা দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং যার বাস্তবায়নে সংবিধানে নিশ্চয়তা প্রদান করা হয়, তাকে মৌলিক অধিকার বলা হয়। তাহলে আমরা মৌলিক অধিকার সম্পর্কে জানলাম। মৌলিক অধিকার কাকে বলা হয়? এই মৌলিক অধিকার এইটা একটা দেশের সংবিধানে উল্লেখ থাকবে এবং এর বাস্তবায়নের ব্যাপারে সংবিধানে নিশ্চয়তা প্রদান করা হবে, সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে মৌলিক অধিকার। এখন এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার রক্ষা করবে তাকে, মৌলিক অধিকার রক্ষা করবে সুপ্রিম কোর্ট। এই কারণে মৌলিক অধিকার সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের কি বলা হয়? রক্ষক বলা হয়ে থাকে। এখন আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে, এই মৌলিক অধিকারগুলো যদি রাষ্ট্র হরণ করে, আপনার মৌলিক অধিকারগুলো যদি হরণ করে, তখন আপনি সংক্ষুব্ধ। আপনি তখন আপনার এই মৌলিক অধিকার ফেরত চেয়ে হাইকোর্টে আপনাকে কি করতে হবে? 102 নম্বর অনুচ্ছেদ অনুসারে রিট করতে হবে। এটা কিন্তু 45তম বিসিএস এর কোশ্চেনে ছিল। রিট কত নম্বর অনুচ্ছেদে আছে? 102 নম্বর অনুচ্ছেদে আছে। তাহলে মৌলিক অধিকার লঙ্ঘিত হইলে কত নম্বর অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে রিট করতে হয়? 102 নং অনুচ্ছেদ অনুসারে। আর কি যে আমাদের মৌলিক অধিকার যেটা আছে, মৌলিক অধিকারের সাথে যদি অন্য কোনো আইন অসামঞ্জস্যপূর্ণ হয়, অন্য কোনো আইন অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে অবশ্যই সেটা বাতিল করতে হবে। আর এই বাতিলের এখতিয়ার আছে সুপ্রিম কোর্টের। তাহলে আমরা জানলাম মৌলিক অধিকার কাকে বলা হয়, মৌলিক অধিকারের রক্ষককে, মৌলিক অধিকার লঙ্ঘিত হইলে কত নম্বর অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে রিট করতে হয়, এবং মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইনকে কি করা হয়? বাতিল করা হয়। এই বিষয়ে আমরা জানলাম। এখন আমরা
আমাদের সংবিধানে কি কি মৌলিক অধিকার আছে, যে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার কোনগুলো কোনগুলো আমাদের সংবিধানে মৌলিক অধিকার, আমরা সেই বিষয়গুলো আমরা দেখব। দেখেন, এই যে আমাদের সংবিধানে কোথায় মৌলিক অধিকার আছে। বাংলাদেশের 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 মহান সংবিধানের তৃতীয় ভাগের 27 থেকে 44 নং অনুচ্ছেদ পর্যন্ত 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তাহলে আমাদের সংবিধানের কত নং ভাগে? তৃতীয় ভাগের 27 থেকে 44 নং অনুচ্ছেদ পর্যন্ত 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের সংবিধানের তৃতীয় ভাগের বিষয়বস্তু তৃতীয় ভাগের বিষয়বস্তু কিন্তু মৌলিক অধিকার। তাহলে আমাদের সংবিধানের তৃতীয় ভাগের বিষয়বস্তুর নামটা কি? মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার আছে সংবিধানের 26 থেকে 47 নং অনুচ্ছেদ পর্যন্ত। মানে পরীক্ষাতে যদি কোশ্চেন করে সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকার নামক ভাগে কতটি অনুচ্ছেদ আছে? অনুচ্ছেদ আছে 22টি। সেটা কত থেকে? 26 থেকে 47 পর্যন্ত। বাট আপনাকে যদি প্রশ্ন করে সংবিধানে কতটি মৌলিক অধিকার আছে? 18টি। আর এই 18টা ওই 27 থেকে কত 44 নং অনুচ্ছেদ পর্যন্ত। মানে এই 18টি কিন্তু এই 22টির ভিতরেই আছে, ঠিক আছে। বাট প্রশ্ন হবে দুই ধরনের, কতটি মৌলিক অধিকার আছে? 18টি। আর এই মৌলিক অধিকারের মানে তৃতীয় নং ভাগে মৌলিক অধিকার নামক ভাগে কতটি অনুচ্ছেদ আছে? 22টি অনুচ্ছেদ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বেশিরভাগই এটা হয়তো বোঝে না, ভুল করে থাকে। তাহলে আমরা দেখলাম আমাদের সংবিধানের তৃতীয় ভাগের 27 থেকে 44 নং অনুচ্ছেদ পর্যন্ত 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আর এই যে 18টা মৌলিক অধিকার আছে, এই অধিকারগুলো সবই কি আমরা ভোগ করতে পারবো? আমরা এই বিষয়গুলো দেখব। এই যে মৌলিক অধিকার, 18টা যে মৌলিক অধিকার আছে, এই 18টি মৌলিক অধিকারকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে শুধুমাত্র দেশীয় নাগরিকদের জন্য, মানে আমরা যারা বাংলাদেশের নাগরিক, এই 17,15,09,000 আমরা যে বাংলাদেশের নাগরিক, আমরাই শুধু ভোগ করতে পারবো। এই ধরনের অধিকার আছে 12টি। আর দেশি ও বিদেশি উভয়ে, মানে আমাদের এই বাংলাদেশের নাগরিকরা যারা দেশে আছে প্লাস অন্য দেশ থেকে যারা আমাদের দেশে এসে অবস্থান করছে, এই অবস্থানরত অবস্থায় আমাদের বাংলাদেশে 6টি মৌলিক অধিকার ভোগ করতে পারবে। তাহলে শুধু দেশি নাগরিকরা 12টি অধিকার, আর দেশি বিদেশি উভয়ে মিলে 6টি অধিকার ভোগ করতে পারবে। এই টোটাল কতটি? এই টোটাল 18টি মৌলিক অধিকার আছে। এখন আমরা দেখব দেশীয় নাগরিকরা কি কি অধিকারগুলো ভোগ করতে পারে। শুধু দেশীয় নাগরিকরা, দেখেন শুধু দেশীয় নাগরিকরা কোন কোন অধিকারগুলো ভোগ করতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পরীক্ষাতে কিন্তু নিয়মিত এসে থাকে, অতএব এগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এক নাম্বার 27 নং অনুচ্ছেদ। 27 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা। 2 নাম্বার 28 নং অনুচ্ছেদ, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, ঠিক আছে। এরপরে 3 নাম্বার 29 নং অনুচ্ছেদ, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এরপরে 4 নাম্বার আছে 30 নং অনুচ্ছেদ, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ।
মানে রাষ্ট্রপতির বিনা অনুমতিতে আপনি বিদেশ থেকে কোনো খেতাব বা উপাধি বা পুরস্কার কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। এরপরে 5 নাম্বার আছে 31 নং অনুচ্ছেদ আইনের আশ্রয় লাভের অধিকার। এরপরে 36 নম্বর অনুচ্ছেদ 6 নম্বর 36 নং অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। 7 নম্বর 37 নং অনুচ্ছেদ সমাবেশের স্বাধীনতা। 8 নম্বর 38 নং অনুচ্ছেদ সংগঠনের স্বাধীনতা। এরপরে আমরা আরো দেখব কি কি। 9 নম্বর 39 নং অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা। 10 নম্বর 40 নং অনুচ্ছেদ পেশা ও বৃত্তির স্বাধীনতা। এরপরে 11 নম্বর 42 নং অনুচ্ছেদ সম্পত্তির অধিকার। এরপরে 12 নম্বর গৃহ ও যোগাযোগের রক্ষণ, গৃহ ও যোগাযোগের রক্ষণ। এটা আছে আপনার 43 নং অনুচ্ছেদ, এটা 43 নং অনুচ্ছেদ হবে। মানে এই 12টি অধিকার শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই ভোগ করতে পারবে। অন্য কোনো দেশের নাগরিক যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে অবস্থানরত অবস্থায় এই অধিকারগুলো তারা ভোগ করতে পারবে না। এখন আমরা দেখব দেশি ও বিদেশি, দেশি ও বিদেশি উভয়ের জন্য কি কি মৌলিক অধিকারগুলো আমাদের বাংলাদেশে আছে, আমাদের বাংলাদেশের সংবিধানে। দেখেন 1 নম্বর 32 নং অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। 2 নম্বর 33 নং অনুচ্ছেদ গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। মানে পুলিশ আপনাকে 54 ধারাতেই হোক আর বিনা ওয়ারেন্টেই হোক আপনাকে গ্রেফতার করতে পারবে। গ্রেফতার করে আপনাকে থানায় নিয়ে যাবে, থানা হাজতে 24 ঘন্টার বেশি আপনাকে আটক রাখতে পারবে না। আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে হাজির করতে হবে। ম্যাজিস্ট্রেট আপনাকে কারাগারেও দিতে পারে, আবার জামিনও দিতে পারে। আবার 3 নম্বর 34 নং অনুচ্ছেদ জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকরণ। মানে কেউ কাউকে জোর জবরদস্তি করে কোনো কর্মে নিযুক্ত করতে পারবে না। 4 নম্বর 35 নং অনুচ্ছেদ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। 5 নম্বর 41 নং অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা। দেখেন আমাদের সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে, আবার 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা আর ধর্মীয় স্বাধীনতা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ধর্ম নিরপেক্ষতার উপরে রাষ্ট্র কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না, বাট ধর্মীয় স্বাধীনতার উপরে বিধিনিষেধ আরোপ করতে পারে। মানে আপনি বাংলাদেশে থাকবেন, আপনি আপনার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, বাট এই স্বাধীনভাবে ধর্ম পালন করতে গিয়ে যদি আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করেন তাহলে রাষ্ট্র এইটার উপরে কি দিবে, বিধিনিষেধ আরোপ করবে। তাহলে ধর্ম নিরপেক্ষতার উপরে বিধিনিষেধ আরোপ করা যায় না, বাট ধর্মীয় স্বাধীনতার উপরে বিধিনিষেধ আরোপ করা যায়। এরপর 6 নম্বর 44 নং অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎকরণ। তাহলে আমরা দেখলাম মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকারের অনুচ্ছেদগুলো কি কি। মৌলিক অধিকারকে আমাদের সংবিধানে যে 27 থেকে 44 নং অনুচ্ছেদ পর্যন্ত 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই 18টি মৌলিক অধিকারকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর এই ধরনের মানে সংক্ষিপ্ত ভিডিওগুলো পাইতে, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাইতে আপনারা অবশ্যই জবজেন ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ প্রতিনিয়ত জবজেন এই ফেসবুক পেজে আপনারা ফ্রি ক্লাসগুলো পাবেন এবং এই সাজেশনমূলক ছোট ছোট ভিডিওগুলো পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।